দর্শক স্বাগত জানাচ্ছি পেনোয়া নিউজে। আমরা ভোটের হাওয়াতে আজকে হাওয়াই চলে এসেছি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে। এবং এই পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা যে অবস্থান করছি, এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন আজকে ভোটের হাওয়ার এই আয়োজনে। এবং আমরা তাদের কাছ থেকে, তারা তো তরুণ ভোটার, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তারা কেমন ধরনের বাংলাদেশ চায়, কেমন কক্সবাজার দেখতে চায়, কেমন নেতৃত্ব চায়। তার আগে একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে কক্সবাজারের যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানে কক্সবাজার যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলনের শুরুটা কিন্তু এই কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে হয়েছে। তো এখানকার যারা শিক্ষার্থীরা আছে তারা আসলে তাদের অনেক অবদান রয়েছে আজকের এই নতুন বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আসলে তাদের অনেক ধরনের কথা থাকতে পারে, সেই কথাগুলো আজকে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। চলুন দর্শক, আমরা শুনে আসি যে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছে তাদের নির্বাচন নিয়ে ভাবনা। নতুন ভোটার হিসেবে আপনি ভোট দিতে যাবেন, ভোট কেন্দ্র কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল নাইম আর আমি কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ফার্স্ট সেমিস্টারের একজন স্টুডেন্ট। আমি এবারে নতুন ভোটার হয়েছি অ্যান্ড আমার অনেক ভালো লাগতেছে যে আমি ভোট দিতে পারবো এবারে। আর আমি চাই কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া, কোনো মারামারি কিংবা কোনো ধরনের কোনো ওই বিশৃঙ্খলা ছাড়া যাতে ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারি এবং আমরা কেন্দ্রে গিয়ে কোনো ধরনের বিবাদ কিংবা কোনো ধরনের বাধা ছাড়াই ভোটটা দিতে পারি, এটাই চাই। এটাই চাই। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি প্রথমবারের মতো এবার আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন, ভোট দিবেন। সেই ক্ষেত্রে যে নির্বাচনটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি কক্সবাজার পলিটেকনিক্যাল সিভিল ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্র হই। আমি বিগত যে নির্বাচনটা হয়েছিল সেখানে মানুষের সুন্দর সুযোগ সুবিধার অধিকার পাই নাই। সেখানে দিনের ভোট রাতে দিছে, আর মৃত মানুষের ভোটও হয়েছে সেখানে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমি এবার চাই আগামীবারে যেটা নির্বাচন হবে সেখানে চাই মানুষের সুষ্ঠুভাবে যেহেতু ভোট দিতে পারে। এরপর আমি নির্বাচনে সুযোগ্য সুশিক্ষিত একজন চাই, যিনি পুরো বাংলাদেশকে লিড দিতে পারবে। সেরকম আমি একজন চাই, নেতা সরকার চাই নির্বাচন। আপনার কাছে প্রশ্ন থাকবে, আমরা এখন একটা গণ অভ্যুত্থানের পরে নতুন একটা বাংলাদেশে অবস্থান করছি। এই বাংলাদেশে নারীদের নেতৃত্বের কি ধরনের প্রয়োজন রয়েছে এবং কি ধরনের গুরুত্ব রয়েছে? আসসালামু আলাইকুম, আমি রাজিয়া আক্তার মুন, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের সেকেন্ড শিফট। আমি যতটুকু মনে করি একটা নারী সমস্যা বুঝতে পারে। সো আমাদের ভবিষ্যতের সরকার হিসেবে নারী থাকা অবশ্যই দরকার। আমরা অনেকবার দেখেছি যে বিভিন্ন অগ্রগতিতে সব জায়গায় বলতে গেলে সব জায়গায় এখন নারীর অগ্রগতি আছে। সব জায়গায় নারীরা কাজ করছে। আপনি চাইলে খেলাধুলায় বলতে পারেন, বিভিন্ন চাকরি বাকরিতে বলতে পারেন, এমনকি পাইলট, সব জায়গায় এখন নারীরাও রিস্ক নিচ্ছে বিভিন্নভাবে। তো আপনারা বুঝতে পারতেছেন যে নারীরা এখন অনেক এগিয়ে, অনেক এগিয়ে। এখন নারীরা অবশ্যই নেতৃত্ব দিতে পারবে, এটা আশা করা যায়। তরুণ হিসেবে কক্সবাজারটাকে আপনি কিভাবে দেখতে চান আগামীতে? আগে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফরহাদ, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠম পর্বে ফুড ডিপার্টমেন্টে স্টাডি করি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা নিজেরা আন্দোলন করেছি। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম আন্দোলন শুরু করে আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনের পরবর্তী গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনের সুযোগ সুবিধা নিচ্ছে, বিভিন্ন দল গোষ্ঠী বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু তারা দেশের মানুষের, অসহায় মানুষের, সাধারণ মানুষের নিয়ে কোনো কিছু করে নাই। তারা সবসময় নিজেদের স্বার্থ হাসিলের জন্য করেছে। আমি কক্সবাজার জেলার মধ্যে প্রায় 1-1.5 বছর ধরে জুলাই আহত নিয়ে কাজ করছি, কিন্তু আমি দেখেছি জুলাই এনসিপির নাম উল্লেখ করে বলতেছি, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের আহত নিহত নিয়ে কোনো কাজ করে নাই, কোনো কিছু করে নাই। আমি চাই জাতীয় নির্বাচন থেকে যে আসনে 3 নম্বর আসনে যে হবে, তিনি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের নিয়ে কাজ করুক, তাদেরকে মূল্যায়ন করুক, তাদের পরিবারকে মূল্যায়ন করুক। নির্বাচনের আগে 80 ভোট খুঁজবো আমরা, নির্বাচনের পরে গিয়ে আমরা তা যা ওয়াদাবদ্ধ থাকবো, ওয়াদা করবো, তা আমরা আর পালন করবো না, তা তো হবে না। আমাদের ভোগান্তির রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গা আমাদের দেশে অবস্থানরত আছে,
তাদের মাধ্যমে দেশে যে ছিনতাই, হত্যা, গুম যেগুলো হচ্ছে তা রোহিঙ্গাদের মাধ্যমে হচ্ছে। যতটুকু সম্ভব আমরা চাই যে জনপ্রতিনিধি হবেন তারা, যে আমাদের যে রোহিঙ্গা ক্যাম্প আছে ওদেরকে যত দ্রুত পারেন আপনারা ওদের দেশে ফিরাই দিতে ব্যবস্থা করার চেষ্টা করবেন। যেগুলো অবৈধ স্থাপনা আছে হোটেল মোটেল জোনে, যেমন ড্রাগস থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করা হয় হোটেল জোনে। গ্যাসদেরকে ওরা এসে ড্রাগস ওদেরকে হোটেলের যারা বয় থাকে ওয়ার্ড বয় থাকে ওদের থেকে ড্রাগস নিতে পারে। তো ড্রাগস এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যে জন্য প্রতিনিধি হবে প্রত্যেক হোটেল মোটেল জোনে অভিযান দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। অবৈধ যা পতিতালয় আছে সবগুলো উচ্ছেদ করে দিতে হবে। কক্সবাজারে অবৈধ কিছু থাকতে পারবে না। আমাদের সৌন্দর্য রক্ষা করতে হলে অবৈধ সব কিছু উচ্ছেদ করতে হবে। আচ্ছা, গণ অভ্যুত্থানের পরে আমরা বর্তমানে বাংলাদেশ একটা অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায়, এবং আগামী ত্রয়োদশ নির্বাচনের পরে একটি সরকার গঠনের পরে আরও একটা নতুন একটা বাংলাদেশ শুরু হবে। সেই ক্ষেত্রে আপনি ওই নতুন বাংলাদেশটিকে কীভাবে দেখতে চান? যে বিগত 15 বছর আওয়ামী লীগ রাজনীতিতে ছিল, তখন সময় দেখা যেত যে আমাদের মামুনদের, তখনও দেখা যেত আমাদের মামুনদের দর্শিত হতো আর গরিব মানুষের রক্ত শুষে খাইত। আর যারা মানে রাজনীতি পলিটিক্স ছিল, যারা রাজনীতিতে পলিটিক্স করতো তারা গরিব মানুষদেরকে শুষে খাইতো, রক্ত শুষে খাইতো, টাকা মেরে খাইতো। তো এখন আওয়ামী লীগ সরকার প্রধান হওয়ার পরও এখনও দেখতেছি একই অবস্থা, এখন আরও দ্বিগুণ বেড়ে গেছে। সো আমরা এমন একজন দল চাই যে আমাদের গরিব মানুষের পাশে থাকবে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারবে, আমাদের প্রতিষ্ঠানের স্কুল কলেজ প্রতিষ্ঠানের সৌন্দর্য রাখতে পারবে, যাতে কোনো প্রকার কোনো ঝামেলা না হয়। এভাবে মানে আমরা এরকম একটা দল চাই। আপনার কাছে প্রশ্ন থাকবে, কক্সবাজারে আপনার দৃষ্টিতে কি ধরনের উল্লেখযোগ্য সমস্যাগুলো আছে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নোমান, কক্সবাজার পলিটেকনিকে সিভিল ডিপার্টমেন্টে আছি। এখানে সবচেয়ে আমি তরুণদের জন্য যেটা প্রধান সমস্যা দিব সেটা হচ্ছে যে মাদক এখান থেকে যে ওই মায়ানমার থেকে যে মাদকগুলো আসে কক্সবাজার জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে বলে মনে করছি। এই মাদক চোরাকারবারিতে যে প্রশাসনরাও জড়িত থাকার কারণে আজকে সমস্যাগুলো হচ্ছে। আমরা চাই এই প্রশাসন এর জন্য কঠোর হোক এবং এই সমস্যার সমাধান হোক। দ্বিতীয়ত যে কক্সবাজারে যে যানজট আর দুর্ঘটনা, যেমন কি কক্সবাজার চট্টগ্রাম রুটটা দেখেন, 6 লাইনের রুটটা যে বাস্তবায়ন করতেছে না, এটা আসলে কক্সবাজারের জনগণের জন্য খুব হুমকির মুখে, মানে প্রতিনিয়ত ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর আমি পরিবেশের ক্ষেত্রে বললে যে বন বিভাগ, পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, এগুলো আসলে সুষ্ঠু সমাধান দরকার। এগুলো যদি পরিবেশ দূষণ হয় তখন দেখা যাবে যে কক্সবাজারে ভূমিকম্প হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে, তখন কক্সবাজার আসলে উপকূলীয় এলাকা এটা ধ্বংসের মুখে পড়ে যাবে। এই সুষ্ঠু পর্যটন, এরপর আর রয়েছে পর্যটনদের মানে সুষ্ঠুভাবে বিনোদনের জন্য সুষ্ঠু সমাধান চাই। আসলে কক্সবাজার যে ডেভেলপমেন্ট প্ল্যান আছে, কক্সবাজার যে মানে পর্যটন সেক্টর এবং রুটস অ্যান্ড হাইওয়ে থেকে শুরু করে যে এই ভবনগুলো, হোটেল মোটেল ভবনগুলো, এগুলো কোনো গোছানো প্ল্যানে নাই। এখানে যদি কোনো গোছানো প্ল্যান, ডেভেলপমেন্ট প্ল্যান যদি করা হয়, আসলে যারা লোকাল স্টুডেন্ট আছে, এখান থেকে যারা সদস্য স্টুডেন্ট বের হয়, তাদেরকে এই ডেভেলপমেন্ট প্ল্যানে কীভাবে অ্যাড করা যায়, তারা এইখানে কীভাবে প্ল্যান এডিং শেয়ারিং এগুলো কাজ করার জন্য আমি মানে কোকে অনুরোধ করব যে ডেভেলপমেন্ট প্ল্যানটা আপনারা বাস্তবায়ন করবেন বলে চিন্তা করতেছেন। কক্সবাজার পলিটেকনিক থেকে যে সিভিল ডিপার্টমেন্টে যারা বের হচ্ছে তাদেরকে অ্যাড করে মানে ডেভেলপমেন্টগুলো কেমনে সুষ্ঠুভাবে করা যায়, এটার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনার কাছে প্রশ্ন থাকবে, আমাদের কক্সবাজারের শিক্ষা এবং চিকিৎসা খাতটাতে আপনারা কী ধরনের উন্নয়ন চান? ধন্যবাদ। আমি মোর্শেদ আলম, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, ষষ্ঠ পর্বের সিভিল টেকনোলজির ছাত্র। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে 5 একর জমি দেওয়ার কথা ছিল, যেখানে জমি দেওয়া হয়েছিল মাত্র 2 একর। যেখানে আমাদের যে মাঠ করার কথা, প্রয়োজনীয় ল্যাবগুলো রাখার কথা, এরপর আমাদের শ্রেণীকক্ষ বাড়ানোর কথা চাইলেও আমরা বাড়াতে পারছি না। বিগত সময়ে এই যে গত কয়েকদিন আগে আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা ফুটবল টিম গঠন করি, অথচ দুঃখের বিষয় আমরা সেই টিমকে নিয়ে
প্র্যাকটিসের সুব্যবস্থা আমরা করতে পারি নাই মাঠের অভাব থাকার কারণে। জেলায় না, কক্সবাজার শুধু জেলায় না, বরঞ্চ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই শিক্ষক রাজনীতি করার কারণে শিক্ষার্থীদেরকে তাদের যে ন্যায্য দাবিগুলো দেওয়া দরকার সেই দাবি থেকে তারা বঞ্চিত করে, আমরা তা দেখতে পাই। এটার বিশাল একটা সমাধান আমরা চাই। কক্সবাজার জেলা একটা পর্যটন নগরী, বলা হয়ে থাকে বাংলাদেশের অন্যতম একটা জেলা কক্সবাজার জেলা। স্বাস্থ্যর ক্ষেত্র হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি উন্নত, যেটাকে কক্সবাজার জেলাকে আইডল হিসেবেই দেখে পুরা বাংলাদেশ। কক্সবাজার জেলায় আসা অনেকের স্বপ্ন, আমরা তা দেখতে পাই। কিন্তু দুঃখের বিষয় এই যে এই কক্সবাজার জেলার মতো একটা এরিয়ায় শিক্ষার খাত বলেন, স্বাস্থ্যের খাত অনেক বেশি অবনতি। বরঞ্চ আমাদের কোনো ব্যক্তির যদি দেখা যায় যে আমাদের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে কিংবা বড় কোনো অপারেশন দিতে হয়, তখন তাকে দ্রুত চট্টগ্রাম নিয়ে যাইতে হয়। শুধু আমি তাই বলবো না, বরঞ্চ আমাদের কক্সবাজার জেলায় যে হসপিটালগুলো রয়েছে, যে হসপিটাল রাস্তা পর্যন্ত, ওই রাস্তাটা এত বেশি সংকীর্ণ যে আমাদের যাত্রীরা শুধুমাত্র হেঁটে যাবে, সে হেঁটে যাওয়ার জন্য প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লেগে যায়। ওখানে যখন জট থাকে, তখন আমার অসুস্থ ব্যক্তিটা হেঁটে যাবে, গিয়ে যে হসপিটালে যাবে, হসপিটালে যাইতে যাইতে এবং আমরা এমনও দেখেছি হসপিটালে যাইতে যাইতে তার অবস্থা অনেক বেশি অবনতি হয়ে যায়। আমরা এটার সুস্থ একটা সমাধান চাই। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, আপনি কি ধরনের নেতা দেখতে চান আগামীতে, কি ধরনের নেতৃত্ব আপনি চান? জি, আসসালামু আলাইকুম। আমি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের একজন শিক্ষার্থী। আমি এমন নেতা চাই যিনি শিক্ষিত, দুর্নীতিমুক্ত এবং মানুষের সমস্যা শুনে, যিনি দল নয় দেশকে গড়ে তুলবে, দেশকে আগে রাখবেন, সব নাগরিকের অধিকার রক্ষা করবেন এবং উন্নয়ন শক্তি নিশ্চিত করবেন। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের কথা শুনছিলাম। নির্বাচন নিয়ে আসলে তারা কী ভাবছে, আগামী বাংলাদেশ তারা কেমন দেখতে চান এবং তাদের আগামী নেতৃত্ব কেমন দেখতে চান, এই বিষয়গুলো আজকের ভোটের হাওয়াতে উঠে এসেছে। তো আগামীতে আমরা যে কোনো সময় আপনার এলাকাতে এসে আপনার সমস্যা এবং সমাধানগুলো আমরা শুনবো এবং পরামর্শ শুনবো। সে পর্যন্ত আমাদের পেনোয়ার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।